আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা ২০২৪ পরীক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা প্রথম অধ্যায়ের ছকের যে প্রশ্নপত্র সমাধান আছে বিজ্ঞান বিষয়ে, সেটা নিয়ে আলোচনা করব। আর এই বিজ্ঞান পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে 13/7/2024 এই তারিখে। আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম যে ছকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আসলে ছক এটা পড়া হয় না, অনেকেই এই বিষয়টা ফাঁকি দেয়, কিন্তু দেখা গেছে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় বিভিন্ন সময় স্যারেরা বিভিন্ন ছক কমপ্লিট করতে দেয়। তাই আজকে আমরা বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের ছকের যে সমাধানগুলো আছে, যে প্রশ্নগুলো, সেগুলো দেখব। এখন প্রথম অধ্যায় হচ্ছে আকাশ কত বড়, প্রথম অধ্যায়ের সম্পূর্ণ সমাধান ছক সহ। এখন এইখানে আমার প্রশ্ন ছিল, দিনের আকাশে কি কি দেখি আর রাতের আকাশে কি কি দেখি। এখন এই ছকের অ্যান্সারগুলা, দিনের বেলায় আকাশে কি কি দেখা যায়, যেমন সূর্য, নীল আকাশ, সাদা ও কালো মেঘ, বৃষ্টি, পাখি, রকেট, রংধনু ইত্যাদি। আর রাতের বেলায় আকাশে কি কি দেখা যায়, চাঁদ, তারা বা নক্ষত্র, ছায়াপথ, উল্কাপিণ্ড, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ ইত্যাদি। এবার আসি প্রথম অধ্যায়ের প্রথম সেশন পৃষ্ঠা সাথে যে 7 নম্বর পৃষ্ঠায় যে ছকটা আছে সেটার সমাধান। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে আমার চোখে অন্যের আকাশ, এই ছবির নাম দেওয়া হয়েছে। এখন এইখানে প্রথম যে সমাধান, মানে দ্বিতীয় সেশন পৃষ্ঠায় ন- দ্বিতীয় সেশন পৃষ্ঠায় 9 নম্বর পৃষ্ঠায় যে সমাধান আছে, এবং সেটার প্রশ্ন ছিল, বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল, সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো, পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা বিবর্তনের পক্ষে যুক্তি কী ছিল। এখন বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল, অর্থাৎ 3টা সময়ের কথা বলেছে। উত্তর, প্রাচীনকালে মানুষ তার চারপাশের জগৎকে দেখে খুব স্বাভাবিকভাবে ধারণা করে নিয়েছিল পৃথিবীটা নিশ্চয় সমতল, এবং এই সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো একটা আকাশ ঢেকে রেখেছে। সেই আকাশে মেঘ এবং চাঁদ, সূর্য ও নানা ধরনের নক্ষত্র লাগানো থাকে, যেগুলো পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো। উত্তর, কোপার্নিকাস 1444 সালে প্রথমে তার বইয়ে লিখেছিলেন, পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। বইটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কোপার্নিকাসের মৃত্যু হয় বলে সেটি বিজ্ঞানীদের মহলে বেশি প্রচার লাভ করেনি। তবে কোপার্নিকাসের মৃত্যুর প্রায় 100 বছর পর তার বইগুলো আবার প্রকাশিত হয়, এবং হঠাৎ করে সেটি বিজ্ঞানীদের মহলে বিশাল আলোড়নের সৃষ্টি করে। গ্যালিলিও তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন কোপার্নিকাসের মতবাদটি সঠিক, সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরে ঘুরছে। পৃথিবীকেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণার বিবর্তনের পক্ষে যুক্তি কী কী ছিল। উত্তর, একটি গ্রহ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে সেটা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু পৃথিবী এবং অন্য গ্রহগুলো যদি সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে খুব সহজেই এই বিচিত্র গতি ব্যাখ্যা করা সম্ভব। গ্যালিলিও টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারেন সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরে ঘুরছে। মহাকর্ষ বলের সূত্র ব্যবহার করে সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহ প্রদক্ষিণ নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়। এবার পঞ্চম সেশন পৃষ্ঠা 17, যার সমাধান। এখানে প্রশ্ন ছিল, বাংলা বর্ষপঞ্জি ও জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা, এই দুইটা। এখন এই দুইটা প্রথম ক্ষোভ হচ্ছে কিভাবে এলো,
কি কাজে ব্যবহার করা হয়? 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না। 2-3টা প্রশ্ন করেছে এখানে। এখন এটা কিভাবে এলো? বাংলা বর্ষপঞ্জি কিভাবে এলো? বাংলা বর্ষপঞ্জির বাংলা মাসগুলো নক্ষত্রমণ্ডলীয় উদয়ের সাথে সম্পর্কিত রেখে তৈরি করা হয়েছে। আমাদের প্রাচীন জ্যোতিষবিজ্ঞানীরা মহাকাশে নক্ষত্রমণ্ডলের সাথে মিলিয়ে করেছেন। আর ভাগ্য গণনা বা জ্যোতিষবিজ্ঞানীরা মহাকাশ নক্ষত্রের একটা ম্যাপ তৈরি করার জন্য নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করে আকাশের 12টি ভাগ করেন এবং নক্ষত্রমণ্ডলের সাথে একটি করে ছবি কল্পনা করে তাদেরকে সেরকম নামও দিয়েছেন। ভাগ্য গণনার জন্য এই নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করা হয়। এখন এটার দ্বিতীয়টা হচ্ছে কি কাজে ব্যবহার করা হয়? এখন বাংলা বর্ষপঞ্জি কি কাজে ব্যবহার করা হয়? বাংলা বর্ষপঞ্জির দিন তারিখ ও ঋতু গণনার ব্যবহার করা হয়। এবার জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা মতবাদ শুভ সময় ও অশুভ সময় নির্ণয় করার জন্য মানুষের ভাগ্য নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক ভিত্তি কি আছে কি না? বৈজ্ঞানিক ভিত্তি আছে। বাংলা বর্ষপঞ্জির বৈজ্ঞানিক ভিত্তি আছে, আর জ্যোতিষ বা ভাগ্য গণনায়ও বৈজ্ঞানিক ভিত্তি আছে। এই ছিল প্রথম অধ্যায়ে তোমাদের যেগুলো জানার এবং যেই প্রশ্নগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো। এবার সর্বশেষ আমরা একটা সাজেশন দিব, অর্থাৎ একটা নমুনা প্রশ্নপত্র দিব। সেই প্রশ্নপত্রটা পড়লে আশা করি 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, বিগত যেভাবে কমন পেয়ে এসেছে। তাই সর্বশেষ সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।